আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সামনে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা। সো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আজকে যে টপিকটা পড়তেছি এটা কিন্তু অন্যতম। সো চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অধ্যায় 2-এর অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তোমরা যে ক্লাস করতেছো, আমার এই ক্লাসগুলা কোথায় বসে করতেছো? কারো বাসায়, বা কেউ ফোনে করতেছো, কেউ ল্যাপটপে করতেছো। তো এই যে বাসায় তোমরা ক্লাসটা করতেছো, এই ক্লাসটা করার জন্য তুমি একটা নির্দিষ্ট এলাকায় আসো, নির্দিষ্ট বাড়িতে আসো, নির্দিষ্ট বিল্ডিং এ নির্দিষ্ট তালায় আসো, নির্দিষ্ট রুমে আসো, তোমার রুমে বসে ক্লাসটা করতেছো। এই যে তোমার ডিটেলস বের করাটা, এই ডিটেলস বের করাটাকেই আমরা বলবো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখন আমরা কেমিস্ট্রিতে আসলে কিসের ডিটেলস বের করি? কেমিস্ট্রিতে কিন্তু আমরা ডিটেলস বের করি হচ্ছে ইলেকট্রনের। একটা ইলেকট্রন কোথায় আছে, তার লোকেশন কোথায়, সেটা আমরা ট্র্যাক করব। ঠিক আছে, মানে সে কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, তার ত্রিমাত্রিক দিক বিন্যাস কেমন, নির্দিষ্ট অক্ষে কিভাবে সে ঘুরতেছে। আচ্ছা দেখো একটা জিনিস, যে তোমরা কোয়ান্টাম সংখ্যা দেখো, কোয়ান্টাম সংখ্যা তাহলে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যাতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করি? দেখো, কোয়ান্টাম সংখ্যাতে আমাদের হচ্ছে, কোয়ান্টাম সংখ্যাতে আমরা হচ্ছে কোন শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, বা কততম শক্তি স্তরে, কততম শক্তি স্তরে, কততম শক্তি স্তরে ইলেকট্রন আছে, কততম শক্তি স্তরে ইলেকট্রন আছে। আচ্ছা, এরপরে তার উপশক্তি স্তরের আকৃতি কেমন, দেখো শক্তি স্তরের আকৃতি কেমন। তারপরে হচ্ছে তার ত্রিমাত্রিক দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস। তারপরে হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি, ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি। এই বিষয়গুলো নিয়ে, মানে একটা ইলেকট্রনের লোকেশন, তাই না? এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা হয়, এই জিনিসটাকে আমরা বলবো কি? কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো, আমরা একটু সংজ্ঞাতে চলে যাই। এটার কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাতে দেখো, কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাতে দেখো, যে সংখ্যার সাহায্যে কোনো পরমাণুতে চতুর্পাশে বিদ্যমান কক্ষপথের আকার, উপশক্তি স্তরের আকৃতি এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস ও নির্দিষ্ট অক্ষে ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি নির্দেশ করা হয় বা ব্যাখ্যা করা যায়, তাকে আমরা কি বলতেছি? কোয়ান্টাম সংখ্যা বলতেছি। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? দেখো একটু, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার, সেটা হচ্ছে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আরেকটা কি দেখো, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় আমাদের এন দিয়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এন দিয়ে প্রকাশ করা হয়। তারপর সহকারীকে প্রকাশ করা হয় এল দিয়ে, ম্যাগনেটিককে প্রকাশ করা হয় এম দিয়ে, এবং স্পিনকে প্রকাশ করা হয় এস দিয়ে। আচ্ছা, আমরা প্রত্যেকটারই একটু শর্টভাবে একটু জেনে নেই যে কার পরিচয় কি। একটু দেখো তোমরা, এখানে এন বলতে কি বোঝাচ্ছে? এন মানে কততম শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, বা শক্তি স্তরের আকার বুঝাইতে আমাদের এন এর মানটা ব্যবহার করি। তারপরে এল কি? দেখো, এল হচ্ছে আমাদের উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তরের আকৃতি আমাদের কি কি উপশক্তি স্তর আছে? ধরো যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। দেখো, এস অরবিটাল দেখতে কেমন? এস অরবিটালটা দেখতে হচ্ছে গোলাকার। পি অরবিটাল দেখতে কেমন? ডাম্বেল আকার। ডি অরবিটাল কি? ডাবল ডাম্বেল। এবং এফ অরবিটালটা দেখতে কেমন? বর্তুলাকার। আচ্ছা, বর্তুলাকার আমরা কেন বলছি? দেখো, এস অরবিটাল তো আমাদের গোলাকার, পি অরবিটাল হচ্ছে কি আমাদের ডাম্বেল আকার, ডি অরবিটাল দেখো ডাবল ডাম্বেল, আর এফ অরবিটাল কি? বর্তুলাকার। মানে হচ্ছে আমাদের অক্ষ কয়টা? আমরা যদি 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক চিন্তা করি, তাহলে 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ, যেটা আমাদের এক্স অক্ষতেও হচ্ছে ডাম্বেল থাকতেছে, ওয়াই অক্ষতেও থাকতেছে, এবং জেড অক্ষতেও। মানে কি, আমরা 3D যদি চিন্তা করি, তার মানে হচ্ছে এই জন্য আমরা এটাকে বর্তুলাকার বলতেছি। আচ্ছা, তাহলে আর এম কি প্রকাশ করতেছে? যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা, সেটা কি প্রকাশ করতেছে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে কয়টা মোট অরবিটাল আছে, বা ত্রিমাত্রিক দিক বিন্যাস কেমন। আর স্পিন কোয়ান্টাম নাম্বার কোনটা? স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। কেন আমরা প্লাস হাফ আর মাইনাস হাফ বলি? প্লাস হাফ আর মাইনাস হাফের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখো, আমরা যদি এখানে
একটা অরবিটাল চিন্তা করি, একটা অরবিটালে দেখো উপরের দিকে দিচ্ছি এইভাবে, আমরা একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন আঁকলাম। এই ইলেকট্রনের জন্য আমরা যদি ক্লকওয়াইজ যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে প্লাস হাফ বলি, বা উপরের দিকে গেলে ইউজুয়ালি আমরা প্লাস হাফ দিয়ে প্রকাশ করি, আর নিচের দিকে গেলে আমরা ইউজুয়ালি কি দিয়ে প্রকাশ করি, নিচের দিকে গেলে আমরা ইউজুয়ালি কি মাইনাস হাফ দিয়ে প্রকাশ করি। তাহলে একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, আমরা এরপরে আসি, দেখো তাহলে আমাদের এই আকার সম্পর্কে এই জিনিসটা আমাদের ধারণা হলো। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা সংজ্ঞাটা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা কি, দেখো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে কোনো একটা ইলেকট্রনের প্রধান শক্তি স্তর কোন প্রধান শক্তি স্তরে আছে, মানে তার শক্তি স্তর কততম শক্তি স্তরে আছে, এই জিনিসটা প্রকাশ করা হয়, সেটাকে আমরা কি বলি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার কিছু তাৎপর্য আছে, তার আগে আমি একটু বলি তোমাদের। সেটা হচ্ছে যে ধরো আমাদের হচ্ছে এখানে অনেকগুলো শক্তি স্তর আছে, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এইটা একটা শক্তি স্তর। তাহলে n সমান 1 মানে কি প্রথম শক্তি স্তর, n সমান 2 মানে কি দ্বিতীয় শক্তি স্তর, n সমান 3 তার মানে কি এটা তৃতীয় শক্তি স্তর। তাহলে এখানে n এর মানটা কি 1 2 3, আমরা k l m n এর মান প্রকাশ করছি, তাহলে হচ্ছে কি n এর মান 1 মানে কি এটা k, তাই না, তারপরেরটা কি l, তারপরেরটা কি m, তাই না, k l m, এভাবে আমরা যাইতেছি। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই জিনিসটাকে আমরা কি বলতেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটু দেখো যে আমরা একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে এখানে তার তাৎপর্যগুলো কি, আমরা কিভাবে এটাকে ডিফাইন করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য হচ্ছে শক্তি স্তর বা অরবিট নির্দেশ করবে, কি নির্দেশ করবে, শক্তি স্তর বা অরবিট নির্দেশ করবে। তারপর এটা হচ্ছে দ্বিমাত্রিক ধারণা, এবং অলরেডি আমি বলছি যে এটাকে কি দিয়ে প্রকাশ করে, এটাকে n দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, এটাকে কি দিয়ে প্রকাশ করে, m দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, n দিয়ে প্রকাশ করে। তাহলে এই n মানে কি অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার, যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, n এর মান 1, যদি দ্বিতীয় শক্তি স্তর হয় তাহলে কি বলবো আমরা, n এর মান 2, তৃতীয় শক্তি স্তর হইলে আমরা কি বলবো, n এর মান 3 বলবো আমরা, তাই না। আচ্ছা, তাহলে এখন প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোন কোন প্রধান শক্তি স্তরে, মানে কোন প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে আমরা কেমনে বুঝবো, সেটা হচ্ছে 2n স্কোয়ার। কেমনে বুঝবো আমরা, 2n স্কোয়ার। যেমন দেখো প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা আছে, প্রথম কক্ষপথে সর্বোচ্চ হচ্ছে, দেখছো কয়টা আছে, সর্বোচ্চ দুইটা আছে, 2 ইন্টু 1 স্কোয়ার, 2 ইন্টু কি 1 স্কোয়ার। তারপরে হচ্ছে কক্ষপথে সর্বোচ্চ হচ্ছে 8টা আছে, দ্বিতীয় কক্ষপথে দেখো 2 2 4, 4 2 8। তারপর তৃতীয় কক্ষপথে কয়টা আছে, 18টা, চতুর্থ কক্ষপথে 32টা। এটা হচ্ছে আমাদের 2n স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে, 2n স্কোয়ার এই ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের আকার নির্দেশ করা হয়, কি নির্দেশ করা হয়, কক্ষপথের আকার নির্দেশ করা হয়। n এর মান দ্বারা কক্ষপথের ব্যাসার্ধ নির্ধারিত হয়, এবং হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নিচের সমীকরণ দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে rn, এই rn বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, n তম কক্ষপথের ব্যাসার্ধ, এবং n স্কোয়ার ইন্টু a নট বলতেছি আমরা এটাকে, এবং এটার একটা ভ্যালু আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটার ভ্যালুটা কি 0.529 অ্যাংস্ট্রন। এই কনভার্সনগুলা এখানে কিন্তু তোমাদের এগুলা সিকিউতেও কাজে লাগে। যেমন কি কনভার্সন আছে, যেমন আমরা জানি 1 অ্যাংস্ট্রন, দেখো 1 অ্যাংস্ট্রন, 1 অ্যাংস্ট্রন যদি আমরা বলি সমান কত, 10 ইনভার্স 10 মিটার। আবার যদি সেম ভাবে আমরা 1 মিটার বলি তাহলে কিন্তু আমরা বলবো কি 10 পাওয়ার 10 অ্যাংস্ট্রন। দেখো তো বুঝতে পারতেছো কিনা, তাহলে এগুলা কিন্তু আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। যেমন সেম ভাবে আছে ধরো যে 1 মিটার বা হ্যাঁ 1 মিটার সমান যদি আমরা 10 পাওয়ার 9 ন্যানোমিটার দিতে পারি। আবার যদি আমরা 1 ন্যানোমিটার দিই, দেখো 1 ন্যানোমিটার দিলে 10 ইনভার্স 9 মিটার। আবার সেম ভাবে যদি আমরা 1 মিটার সমান 10 পাওয়ার 6 মাইক্রোমিটার দিতে পারি, এটা কিন্তু মাইক্রোমিটার। আর 1 মাইক্রোমিটার যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 10 ইনভার্স 6 মিটার। 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 6 মিটার। এগুলো কিন্তু আমাদের ম্যাথেও কাজে লাগবে। সো এই বিষয়গুলা একটু তোমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা একটা ছোট ম্যাথ দেখছি যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হিসাব করো। এটা কিভাবে করব, দেখো এই সূত্রতে দেখো আর মানে কি আমাদের রেডিয়াস, n তম কক্ষপথের ব্যাসার্ধ কি, তাহলে আর এন, তারপর n স্কোয়ার ইন্টু এ নট, n স্কোয়ার ইন্টু এ নট। তাহলে n স্কোয়ারের জায়গায় যেহেতু আমরা তৃতীয় কক্ষপথ বলেছি, তার মানে কি n এর জায়গায় কি বসবে, 3 বসবে। আর এখানে 0.529 এটা হচ্ছে আমাদের এ নটের ভ্যালুটা। তারপর আমাদের এখানে অ্যান্সার 4.76 অ্যাংস্ট্রন। আচ্ছা, এরপরে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যায় চলে যাব। তার আগে বলো তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, দেখো এরপরে
সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমরা এটা দিয়ে আসলে উপশক্তি স্তরের আকৃতি বুঝি, ঠিক আছে? দেখো, যে সংখ্যার সাহায্যে কোনো পরমাণুতে কোনো একটা ইলেকট্রনের প্রধান শক্তি স্তরে কোনো উপশক্তি স্তর রয়েছে তা প্রকাশ করা হয়, তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। বিজ্ঞানী সমারফিল্ডের প্রস্তাবিত উপবৃত্তাকার পথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = h/2 ইন্টু রুট l ইন্টু l+1, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার সূত্র। তাহলে এটার তাৎপর্যটা কি? দেখো, উপশক্তি স্তর বা অরবিটাল নির্দেশ করে, ত্রিমাত্রিক ধারণা ব্যাখ্যা করা যায়, তারপর কি এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? এল দিয়ে প্রকাশ করে। এল এর মানটা কি? 0 থেকে n-1 পর্যন্ত। এল এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা একটু দেখি সামনে, দেখো 0 থেকে n-1। তাহলে তুমি দেখো, যদি n এর মান 1 হয়, n এর মান যদি 1 হয়, তাহলে l এর মান কত হবে? 0 হবে, কারণ আমাদের l এর মানটা আমরা কিভাবে বলছি যে 0 থেকে n-1। তাহলে যদি আমাদের n এর মানটা, তার মানে আমাদের এই l বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে l এর ভ্যালুটা বলছি। সহকারী কোয়ান্টাম সংখ্যা কিসের উপর ডিপেন্ড করতেছে? অ্যাকচুয়ালি প্রধান কোয়ান্টাম সংখ্যার বা n এর উপর ডিপেন্ডেন্ট কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে n এর মান যদি আমাদের 3 হয়, l এর মান কত হবে? 0, 1, 2। সেম ভাবে n এর মান যদি আমাদের 2 হয়, তাহলে l এর মান কত হবে? 0, 1 হবে। সবাই বুঝতে পারছো কিনা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনেও জানাবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এরপরে আমরা আসি একটু, সেটা হচ্ছে যেমন দেখো, n এর মান যদি 1 হয় n এর মান যদি 1 হয়, তাহলে l এর মান 0, 2 হলে 0, 1, 3 হলে 0, 1, 2, 4 হলে 0, 1, 2, 3, আর 5 হলে 0, 1, 2, 3, 4। এই পর্যন্ত আমাদের হচ্ছে l এর মান। আচ্ছা, দেখো, এরপরে হচ্ছে এল এর মান। এই এল এর মান বা উপশক্তি স্তর বা উপস্তরের নাম আর নামের উৎস কি? আচ্ছা, এল এর কিছু প্রিডিফাইন্ড ভ্যালু আছে, যেমন 0, 1, 2, 3, 4। এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয়, তাহলে হচ্ছে কি আমাদের এস অরবিটাল। এল এর মান যদি আমাদের 1 হয়, তাহলে কি পি অরবিটাল। এল এর মান 2 হলে আমাদের ডি অরবিটাল। এল এর মান 3 হলে এটা কি এফ অরবিটাল। এদের কিছু কিন্তু নাম আছে, পুরো নামগুলো জানতে হবে একটু, নামের উৎসটা কি। এস অরবিটাল হচ্ছে শার্প, পি হচ্ছে প্রিন্সিপাল, ডি হচ্ছে ডিফিউজ, এফ হচ্ছে কি ফান্ডামেন্টাল, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আগাই আমরা। এখানে আমরা কি বুঝাই দিছি? যদি এই যে প্রিডিফাইন্ড ভ্যালুটা, আমরা তো অরবিটাল নির্দেশ করতেছি, তাই না? তাহলে দেখো, এন এর মান যদি 1 হয়, এল এর মান কি n-1 মানে 0 হবে। এবং এখানে এই অরবিটালটা শক্তি স্তর 1 নম্বর শক্তি স্তর, এই জন্য আমরা কি 1 দিছি। আর এস দিছি কেন আমরা? কারণ হচ্ছে 0 আছে। এই মাত্রই আমরা পড়ে আসছি যে যদি আমাদের 0 হয় এল এর মানটা, তাহলে কি এস অরবিটাল হবে। তাহলে দেখো, 2 এর মানটা হবে, দেখো 2 এর মান 0 আর কি আছে 1 আছে। এই 2টা দিছি আমরা এই 2 এর জন্য, এবং 0 এর জন্য আমরা কি দিছি? এস দিছি। 0 এর জন্য কি দিছি আমরা? এস। 0 এর জন্য হচ্ছে আমরা এস দিছি। আচ্ছা, তাহলে 2 এর জন্য দেখো এখানে 0, এই 2টা দিছি আমরা শক্তি স্তরের জন্য। এস দেখো, এস হচ্ছে 0 এস এর জন্য। আর 1 যে দিছি, এই 1টা কিসের জন্য কাজ করবে? এই 1টা কাজ করবে কিন্তু পি অরবিটালের জন্য, ঠিক আছে? এই 1টা কিসের জন্য? পি অরবিটালে। আচ্ছা, 3 এর জন্য দেখো, 3 এর জন্য 0 দিলাম আমরা এখানে, দেখো 3। আর এস, এসটা হচ্ছে এই 0 এর জন্য হচ্ছে এস হচ্ছে। আবার এই 1 এর জন্য কিন্তু পি হচ্ছে, এই 2 এর জন্য কিন্তু ডি হচ্ছে। এটা হচ্ছে 3s 3p 3d এভাবে হচ্ছে। তারপরে হচ্ছে 4 এর জন্য ক্ষেত্রে তুমি দেখো, 4 এর ক্ষেত্রে দেখো যে 4 এর মান কি হতে পারে? 0, 1, 2, 3। তাহলে 4 এর জন্য আমরা 4 নম্বর শক্তি স্তর, এর জন্য আমরা কি 4 লিখছি। আর 0 এর জন্য হচ্ছে কি এস অরবিটাল, 0 এর জন্য হচ্ছে এস অরবিটাল, 1 এর জন্য হচ্ছে কি পি অরবিটাল, 2 এর জন্য হচ্ছে কি ডি অরবিটাল, 3 এর জন্য হচ্ছে কি এফ অরবিটাল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের একদম বেসিক সহকারী কোয়ান্টাম সংখ্যা শেখার জন্য। আচ্ছা, প্রধান শক্তি স্তরের নাম্বার যত, তার মধ্যে ততটা উপশক্তি স্তর থাকবে। এর কথাটার মানে কি তোমরা একটু দেখো। এখানে দেখো, এল এর মান 0, 1, 2 থেকে কি n-1 পর্যন্ত। আচ্ছা, যেমন এন এর মান যদি 1 হয়, তাহলে এল এর মান কত? 0। তাহলে এখানে দেখো, এই 1 হচ্ছে কি এন এর জন্য, আর 0 এর জন্য কি লিখছি আমরা? এই 0 এর জন্য আমরা কি দিছি? এস দিছি। সেম ভাবে এন এর মান যদি 2 হয়, এল এর মান কি 0 আর 1 হবে। এইটা মানে কি? এই 0 মানেই হচ্ছে এস, আর এই 1 মানে কি পি, তাই না? আর 2 এর জন্য কি আমরা দুইটাই 2 দিছি। তাহলে হচ্ছে কি আমাদের এখানে 0 আর 1 এর জন্য 2s আর 2p। সেম ভাবে দেখো, এখানে n এর মান যখন 3 হয়, আমাদের কিন্তু 3s 3p 3d। যদি আমাদের n এর মান 4 হয়, তাহলে কি আমাদের 4s 4p 4d 4f এগুলো থাকতেছে। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে 4f পর্যন্তই আমাদের লাগে, এই জন্য আমরা দেখি। কিন্তু এফ এর পরে কি আছে তোমরা কি জানো? সেটা এফ এর পরে কিন্তু জি আছে, এবং এইচ অরবিটালও কিন্তু আছে। আমাদের লাগে না দেখে আমরা ইউজ করি না, বাট
এটা কিন্তু আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কোন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, দেখো ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, এই নিয়ম মতে SPDF এর উপশক্তি স্তরের সংখ্যা যথাক্রমে 2, 6, 10, 14। এটা কিভাবে হয়েছে, ধরো যে এল এর মান তুমি যদি 0 বসাও এখানে, তাহলে কি এখানে 0 আর শুধু 1 থাকে, তাহলে 2 অক্ষে 2, তাহলে এই জন্য প্রথমটা হচ্ছে 2। তারপর এল এর মান যদি তুমি 1 বসাও তাহলে কত হয়, দেখো 2 আর 1 3, 3 দুগুণা 6, এই যে 6টা হয়ে গেল। এল এর মান যদি তুমি 2 বসাও, 2 দুগুণা 4 আর 1 কত 5, 5 দুগুণা 10। আর এল এর মান যদি তুমি 3 বসাও তাহলে 3 দুগুণা 6 আর 1 7, 7 দুগুণা 14, এই 14টা ইলেকট্রন কিন্তু অবস্থান করতে পারে। তাহলে এটা কি বুঝতে পারছো? তাইলে আমরা হচ্ছে এখানে মূলত এখানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আমরা একদম বেসিক থেকে ক্লিয়ার করলাম। দেখো এরপরে যে আগাই আমরা 2D উপশক্তি স্তর বা 2D অরবিটাল সম্ভব নয় কেন, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। 2D অরবিটাল কেন সম্ভব নয়? তাইলে 2D অরবিটাল সম্ভব নয় কারণ হচ্ছে 2D অরবিটালের ক্ষেত্রে n এর মান 2, এল এর মান তো আসলে 2 হতে পারে না, তাই না? আমরা কি বলছি যে এল এর মানটা কি হবে, এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে কি n-1 পর্যন্ত হবে। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কি হবে 0 and 1। তাহলে 0 আর 1 যদি হয়, n এর মান 2 হলে এল এর মান কি 0 আর 1 হবে। দেখো 0 আর 1 হবে, তাহলে অর্থাৎ 2s 2p উপশক্তি স্তর সম্ভব। এখানে কিন্তু 2D সম্ভব না। এক্ষেত্রে যেহেতু এল এর মান 2 হতে পারে না, তাই 2D অরবিটাল বা উপশক্তি স্তর সম্ভব নয়। n এর মান যদি 1 হয় তাহলে এল এর মান 0 1s হতে পারে, আর 2 হইলে কি হতে পারে 2s আর 2p হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এরপরে আগাই আমরা, দেখো যে এরপরে হচ্ছে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি আছে দেখো, ইলেকট্রন কক্ষপথের কৌণিক ভরবেগ mv = nh/2 পাই, এটা অলরেডি আমরা জানি। যে সংখ্যার সাহায্যে কোনো পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করা যায়, তাই না? নির্দেশ করা যায়, সেটাকে আমরা কি বলতেছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবং এটা কি টোটাল অরবিটালটাকেও আমরা কি করতে পারি, হিসাব করতে পারি। টোটাল অরবিটাল, দেখো এই ক্ষেত্রে টোটাল অরবিটাল সংখ্যা হিসাব করা যায়। টোটাল অরবিটাল সংখ্যা কি করা যায়, নির্দেশ করা যায় বা হিসাব করা যায়। এই কোয়ান্টাম সংখ্যা অরবিটাল ত্রিমাত্রিক দিকবিন্যাস ধারণা পাওয়া যায় এবং এম এর মানটা কি হবে এল এর উপর নির্ভর করে। আচ্ছা, এবার একটু দেখো যে একটা জিনিস, সেটা হচ্ছে এম এর মান আমরা কি বলেছি, এম এর মান আমরা কি বলছি, এম এর মান হচ্ছে 0 সহ -L থেকে +L পর্যন্ত, তাহলে এম এর মানটা কি 0 সহ -L থেকে +L পর্যন্ত, বা -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাহলে আমরা যদি চিন্তা করি যে এখানে যদি এল এর মানটা যদি আমরা 2 বলি, এল এর মানটা কি বলতেছি আমরা 2 বলি, তাহলে এম এর মানটা কত হবে বলো তো তোমরা? এম এর মানটা হবে হচ্ছে -2 -1 0 1 2, এই জিনিসটা হচ্ছে আমাদের এম এর মান। আচ্ছা, আবার সেম ভাবে যদি আমরা এল এর মান কি বলি 1 বলি, তাহলে এম এর মান কত হবে -1 0 +1, তাই না? এভাবে হবে আমাদের এম এর মানটা। আচ্ছা, এরপরে দেখো তোমরা যে কি করতেছি, দেখো এম এর মানটা, দেখো এম এর মান, দেখো এখানে 0, ±L যেটা আমরা বলছি। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছি, দেখো এম এর মান L সহ -L পর্যন্ত হবে কোন উপশক্তি স্তরে 12+1 সংখ্যক অরবিটাল থাকতে পারে। এখানে তুমি 12+1 সংখ্যক অরবিটাল থাকতে পারে। এল এর মানটা তুমি যদি 1 বসাও তাহলে কি হবে, আমরা 1 কি বলছি 0 1 2, তাই না? আমরা কি বলছিলাম, দেখো আমাদের প্রিডিফাইন্ড যে ভ্যালু ছিল কিছু, সেই ভ্যালুর ক্ষেত্রে আমরা কি বলতেছি, আচ্ছা আমাদের কিছু সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রিডিফাইন্ড ভ্যালু ছিল, যেমন 0 1 2 3। 0 মানে কি এস অরবিটাল, 1 মানে কি পি অরবিটাল, 2 মানে কি ডি অরবিটাল, 3 মানে কি এফ অরবিটাল, 0 1 2 3। তাহলে দেখো তোমরা যে এখানে আমাদের অরবিটাল সংখ্যা 12+1, যদি তোমরা এই এল এর জায়গায় 0 1 2 3 বসাও তাহলে কিন্তু তোমরা অরবিটালটা পেয়ে যাবা। যেমন ধরো এখানে আমরা পি এর জন্য এল এর মানটা কত 1, তাহলে আমরা দেখো যে 2L
প্লাস 1, এখানে দেখো 2 ইন্টু 1 প্লাস 1 কত হয় আমাদের 3, তাই না? তাহলে পিতে টোটাল অরবিটাল সংখ্যা কয়টা? পিতে অরবিটাল সংখ্যা কিন্তু 3টা। এই 3টা কি কি? 2px, তারপর কি 2py, তারপরে কি 2pz, 2px 2py 2pz। এখানে কয়টা অরবিটাল আছে? 3টা অরবিটাল আছে, তাই না? সবসময় মনে রাখবা 3টা অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে, মানে কি একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হাইয়েস্ট কয়টা থাকতে পারবে? 6টা ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা L সমান 1, M সমান -1, 0 প্লাস 1, তাহলে px py pz পর্যন্ত হইতে পারে। তারপরে L এর মান যদি 2 হয় তাহলে M এর মান কত? -2 -1 0 প্লাস 1 প্লাস 2, এটা কি dxy dyz dzx x2 y2, আর এটা কি dz2। এই 5টা অরবিটাল কিসে হইতে পারে? আমাদের ডি অরবিটালে হইতে পারে। পিতে কয়টা? আমাদের 3টা। আচ্ছা, এরপরে আমরা একটু আগাই। দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করা যায় সেটাকে আমরা কি বলতেছি? স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা দেখো এইটা এখানে আমাদের সেম ভাবে এখানে প্রকাশ করছি কি, উপরের দিকে গেলে ইউজুয়ালি আমরা হচ্ছে প্লাস হাফ দেই, নিচের দিকে গেলে ইউজুয়ালি আমরা কি দেই? মাইনাস হাফ দেই। ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে নির্দিষ্ট অক্ষে এস দিয়ে প্রকাশ করা হয়, মান কি প্লাস হাফ মাইনাস হাফ, আর কি কৌণিক ভরবেগের মান √s ইন্টু s+1 ইন্টু h/2 পাই। এটা হচ্ছে আমাদের টোটাল স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা বললাম। এরপরে আমরা হচ্ছে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব, ঠিক আছে? কিছু কোশ্চেন অ্যানালাইসিস আমরা করব। একটু দেখো কোশ্চেন অ্যানালাইসিসে তোমাদের জন্য। সো তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে তোমাদের পরীক্ষায় ভালো করতে হইলে অবশ্যই কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, জীবনের সবাই যদি বেইমানি করে, পরিশ্রম কখনো তোমাকে বেইমানি করবে না তোমার সাথে। সো সবসময় তোমার পরিশ্রমটা এবং নিজের কাছে অনেস্ট থাকতে হবে। নিজের কাছে যদি তুমি অনেস্ট থাকো তাহলে দেখবা জীবনে অনেক শাইন করতে পারবা। প্লাস হচ্ছে যেটার কথা বললাম যে পরিশ্রম কখনো তোমার সাথে বেইমানি করবে না। সো একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে এবং ট্রাই করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলে ইনশাল্লাহ জীবনে সফলতা আসবেই। আচ্ছা চলো আমরা পড়ায় ফেরত যাই। এখন আমরা দেখতেছি যে ধরো যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন এবং সাথে আমি একটু অ্যাড করে দিই তোমাদের জন্য, সেটা হচ্ছে কয়টি ইলেকট্রন এবং হচ্ছে কয়টি অরবিটাল থাকতে পারে। ইলেকট্রন ও অরবিটাল থাকতে পারে। তাহলে দেখো এটার সলিউশনটা আমরা কিভাবে করব। এন এর মান যদি আমাদের এখানে বলেই দিছি তৃতীয় শক্তি স্তর, তাই না? এন এর মান বলে দিয়েছে কত? এন এর মান বলে দিয়েছে হচ্ছে 3, এন এর মান হচ্ছে 3, তৃতীয় শক্তি স্তর। তাহলে এল এর মান কত? এল এর মান হচ্ছে আমাদের 0 1 2। এম এর মান কত হবে? এম এর মান হচ্ছে 0 এর জন্য কত? -0 থেকে +0, -0 থেকে +0 মানে কি অ্যাকচুয়ালি 0। তাহলে 0 এর জন্য কত হবে? 0। আচ্ছা 1 এর জন্য কত হবে? -1 0 +1। 2 এর জন্য কত হবে? -2 -1 0 +1 +2। তাহলে আমাদের এটা কি টোটাল কয়টা অরবিটাল আছে সেটা নির্দেশ করবে। আর এস এর ভ্যালু কি প্লাস মাইনাস হাফ বলতে পারি, বা +1/2, -1/2। আচ্ছা একটা জিনিস দেখো তোমরা যে এখানে আমাদের এম এ এখানে দেখো অরবিটাল কয়টা আছে? অ্যাকচুয়ালি একটা আছে। এইখানে 1 এর জন্য কয়টা অরবিটাল পাইলাম? 3টা। 2 এর জন্য টোটাল কয়টা অরবিটাল পাইলাম আমরা? 5টা। তাহলে আমাদের কোশ্চেনে বলছে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন এবং কি কয়টা অরবিটাল থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু দেখি টোটাল কয়টা অরবিটাল থাকতে পারে। এখানে আমরা টোটাল এই জিনিসগুলো আমরা যোগ করে দিব, কারণ এম কি আমাদের অরবিটাল সংখ্যা নির্দেশ করে। তাহলে হচ্ছে আমরা টোটাল অরবিটাল বা মোট অরবিটাল সংখ্যা বা সর্বোচ্চ অরবিটাল সংখ্যা, টোটাল অরবিটাল, এটা কত হবে? 1 + 3 + 5 সমান হচ্ছে 9। তাহলে টোটাল অরবিটাল নাম্বার কয়টা বা সর্বোচ্চ অরবিটাল সংখ্যা এখানে কয়টা আছে? 9টা। এবং আমাদের ইলেকট্রন কি একটা অরবিটালে কি 2টা ইলেকট্রন ঢুকতে পারে? একটা অরবিটালে কি 2টা ইলেকট্রন ঢুকতে পারে? 2টা ইলেকট্রন ঢুকলে আমাদের কি হবে? জাস্ট হচ্ছে ইলেকট্রনটা কি করব আমরা 9 × 2 সমান হচ্ছে 18।
মানে একটা অরবিটালে যদি 2টা ইলেকট্রন ঢুকতে পারে, 9টা অরবিটালে কয়টা? 18টা ইলেকট্রন ঢুকতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা হচ্ছে এটা, এবং এটা কিন্তু আমাদের এইচএসসি 23-এও চলে আসছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বোর্ডের কোশ্চেন। সো এই কোশ্চেনটা আমরা এভাবে সলভ করতে পারি। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে আমরা কেমনে করব? এমসিকিউতে আসলে তো আসলে আমরা যদি পুরোটা এরকম ডিটেলসে করতে যাই তাহলে তো আমাদের হচ্ছে অনেক সময় লেগে যাবে এবং শেষ করা যাবে না। সো এই জন্য এটা একটা শর্টকাট আছে, যেমন হচ্ছে সর্বোচ্চ যে কয়টা অরবিটাল বা কয়টা ইলেকট্রন, ইলেকট্রনের জন্য হচ্ছে 2n², আর অরবিটালের জন্য হচ্ছে n²। অরবিটালের জন্য কি? n²। তাহলে n এর মান 3, কারণ কি আমরা তৃতীয় শক্তি স্তর বলেছি। তাহলে n এর মান যদি 3 হয় তাহলে 3² সমান কি? 9। 3² সমান কি? 9। আবার সেম ভাবে 2n² দেখো 18 চলে আসে। তাহলে এটা হচ্ছে আমরা এমসিকিউতে কিন্তু করতে পারি, আর ঘ মার্কে আসলে আমরা একটু এলাবোরেটলি করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখো আমরা এরকম অনেক সময় তোমাদের আসে, যেমন তোমাকে আমি তৃতীয় শক্তি স্তর করে দিয়েছি, এরকম কি আসতে পারে? চতুর্থ শক্তি স্তর। সেম ভাবে তাহলে চতুর্থ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন কয়টা হবে? চতুর্থ শক্তি স্তরের জন্য একটু তোমরা বলো, সেম প্রসিডিউরেই তোমরা আগাবা। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হবে? এখানে এন এর মান কত? 4। তাহলে আমরা যদি বলি টোটাল ইলেকট্রন বা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, আমরা যদি শর্টকাট আগে বের করি 2n², আর যদি অরবিটাল বের করি আমরা শর্টকাটে অরবিটাল বের করি আমরা কিভাবে? n²। তাহলে 4² করলে আমরা কি পাচ্ছি? 16। আর 2n², 2 × 4², অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা? 32। তাহলে এটা হচ্ছে আমি শর্টকাটে দেখাই দিলাম, কিন্তু এর আগেরটা আমরা যেভাবে করেছি চতুর্থ শক্তি স্তরের জন্য কি আমরা সেম ভাবেই করব। আচ্ছা, এছাড়াও কোয়ান্টাম সংখ্যা থেকে আরো কিছু কোশ্চেন আসতে পারে, যেমন তোমাকে বলল যে নাইট্রোজেনের 6th ইলেকট্রন এর 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে। 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। এরকম কিন্তু তোমাদের গতেও প্রশ্ন আছে, প্লাস অনেক সময় খতেও দিয়ে দেয়। আচ্ছা, তাহলে এন এর জন্য দেখো, নাইট্রোজেনের জন্য আমাদের নাইট্রোজেনের কত? 7, তাই না? এটা আমরা বলতে পারি 1s2, 2s2, 2p3। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের জন্য। তাহলে আমরা দেখি 6th ইলেকট্রন বলেছে আমাদেরকে। কত বলছে? 6th ইলেকট্রন। দেখো আমাদের এই অরবিটালটা যদি আমরা আঁকি, সর্বশেষ শক্তি স্তর আমাদের যদি পুরোটাই আঁকি, ধরো 1s2 আছে, এখানে কি 2s2 উপরের দিকে আর কি নিচের দিকে যাবে, তাই না? আর পিতে আমরা একটু আগে দেখছি যে কয়টা অরবিটাল থাকে। পিতে হচ্ছে কি আমাদের 3টা, 2px, 2py, 2pz। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের ইলেকট্রনগুলো কি এক স্পিনে আগে ঢুকে। তাহলে তুমি দেখো এটা 1 2, দেখো 1 2 3 4 5 6, এটা কিন্তু আমাদের 6th ইলেকট্রন। এটা কি আমাদের 6th ইলেকট্রন। তাহলে এই 6th ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে একটু বলো তো। দেখো 6th ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান, 6th ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করব। আচ্ছা, আমরা নেক্সট পেজে করি, দেখো তোমরা। তাহলে 6th ইলেকট্রনের জন্য হচ্ছে, দেখো আমরা তো ইলেকট্রন বিন্যাসটা করলাম 1s2, 2s2, 2p3। তাহলে আমাদের 6th ইলেকট্রন কোনটা ছিল? আমাদের এইটা হচ্ছে 6th ইলেকট্রন ছিল। এটা হচ্ছে আমাদের 6th ইলেকট্রন ছিল। তাহলে 6th ইলেকট্রনের জন্য n এর মান কত হবে? l এর মান কত হবে? m কত? s কত? তাহলে দেখো আমাদের এটা 6th ইলেকট্রনটা কততম শক্তি স্তর আছে? 6th ইলেকট্রনটা কততম শক্তি স্তরে আছে? এটা কিন্তু দ্বিতীয় শক্তি স্তর আছে। তাহলে n এর মান কত হবে? 2 হবে। আচ্ছা, আমরা বলছিলাম যে প্রিডিফাইন্ড যে ভ্যালুগুলো ছিল 0 1 2 3, এটা হচ্ছে s, এটা কি p, এটা d, এটা কি f অরবিটাল। তাহলে সেম ভাবে তোমরা একটু দেখো p এর জন্য কি হবে? 1 হবে, তাই না? তাহলে l এর ভ্যালুটা এখানে কত? 1। আচ্ছা, m এর ভ্যালুটা কত? আমাদের ইউজুয়ালি হচ্ছে -l থেকে +l, মানে হচ্ছে -1 0 +1 পর্যন্ত হয়, তাই না? তাহলে 6th ইলেকট্রনটায় m এর মান কত? 0। আর s এর মান কত? দেখো উপরের দিকে গেলে আমরা কি বলছি? উপরের দিকে গেলে আমরা +½ দেই। একটা হচ্ছে ক্লকওয়াইজ আর এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে উপরের দিকে গেলে ইউজুয়ালি আমরা কি করি? +½ দিই। আচ্ছা, এটা গেল আমাদের একটা করে ভ্যালু। তোমরা অনেক সময় যে মিস্টেকটা করো সেটা হচ্ছে যে এখানে যেহেতু একটা ইলেকট্রনের কথা বলছে, তার মানে কি প্রত্যেকটার ভ্যালু কিন্তু একটা করেই আসবে। তোমরা অনেক সময় সর্বোচ্চটা বের করে ফেলো, সো সর্বোচ্চ বের করা যাবে না। সো একটা যেহেতু বলছে 6th ইলেকট্রন, সবগুলোর মান কিন্তু একটাই আসবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে ফেরাসের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ফেরাসের ক্ষেত্রটা একটু দেখাই। দেখো
1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে হচ্ছে আমাদের এখানে 3d6 থাকবে আর 4s2। 10 আর 2 12 হচ্ছে 18, 20, 26। দেখো এইটা হচ্ছে আমাদের ফেরাসের, তাই না? তাহলে দেখো আমাদের নর্মালি কি হয়, শক্তি স্তরটা 3D তে না গিয়ে কি হয় 4s এ চলে যায়। 4s এ যখন চলে যায়, আগে কি 4s এ চলে গেল, তাই না? তারপরে কি লাস্টে আবার 3D তে চলে আসে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা কাউন্ট করি 2, 4, 10, 12, 18, এইখানে যদি আমরা দিই তার মানে কি এটা হচ্ছে 19 আর এটা কি 20, এরপরে আমরা ডি অরবিটালে 26 পর্যন্ত যাব। ঠিক আছে, দেখো ডি অরবিটাল যদি আমাদের ডিতে কয়টা অরবিটাল, 5টা, 1 2 3 4 5। দেখো ডি এর ক্ষেত্রে এক এভাবে আমাদের একমুখী স্পিনে ঢুকবে এবং লাস্টেটা কি নিচের দিকে যাবে। তাহলে আমরা যদি সর্বশেষ ইলেকট্রনের কথা চিন্তা করি, ফেরাসের কি আমরা বের করতেছি এখানে সর্বশেষ ইলেকট্রন, ফেরাসের সর্বশেষ ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করতেছি। তাহলে দেখো ফেরাসের ক্ষেত্রে এন এর মান কত হবে, এল এর মান কত হবে, এম কত আর এস কত, তার মানে প্রত্যেকটার কিন্তু একটা করে ভ্যালুই আসবে। তাহলে সর্বশেষ যেই ইলেকট্রনটা ফেরাসের, এটা কোন শক্তি স্তরে গেছে, 3 নম্বর শক্তি স্তরে, তার মানে কি এন এর মান এখানে কত হবে 3। আচ্ছা আমাদের ডি এর জন্য কত, আমরা একটু আগেই বলছি 0 1 2 3, এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, এটা কি ডি অরবিটাল, এটা কি এফ অরবিটাল। তাহলে এই ডি অরবিটালের জন্য এখানে এল এর মান কত হবে 2 হবে। আচ্ছা এখন দেখো আমাদের এল এর মান যদি 2 হয়, এটার রেঞ্জটা কত হবে, -2, -1, 0, +1, +2 পর্যন্ত যাবে। আচ্ছা সর্বশেষ ইলেকট্রনটা কি, আমাদের কিন্তু এই ইলেকট্রনটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, তার মানে এই ইলেকট্রনটা কিন্তু আমাদের -2 এর ঘরে বসছে, তাই না? তাহলে এম এর মান কি -2, আর নিচের দিকে যে যাচ্ছে, নিচের দিকে যাওয়ার জন্য আমরা এটার মান কি দিলাম -12। তাহলে এইভাবে কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে আমরা যে কোনো কোয়ান্টাম সংখ্যাই আমরা এভাবে বের করতে পারবো। আর ইলেকট্রন বিন্যাসের সময় যেমন 3D তে যাওয়ার আগে 4s ইলেকট্রন যায়, তারপরে 3D তে আসে, সেম ভাবে তোমার যদি কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস করতে যায় তখন কি হবে, তখন যদি বলে ধরো যে Fe2+, যদি Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা হইতো, তখন একটু মাথায় রাখবা যে সেটা কিন্তু আমাদের ডি থেকে যেত না, আমাদের সর্বশেষ শক্তি স্তর যে 4s আছে সেখান থেকে ইলেকট্রনটা চলে যেত। ইলেকট্রন ঢুকার সময় কিন্তু আমাদের আউফবাউ নীতি নামে একটা নীতি আছে, সেই নীতি অনুসারে ঢুকবে, সর্বনিম্ন শক্তির মান থেকে উচ্চ শক্তির দিকে আমরা যাব। কিন্তু ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন কি হবে, সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করবে। Fe2+ এর ইলেকট্রন যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের 4s2টা হবে না, 3d6 পর্যন্ত থাকবে। আচ্ছা এরপরে দেখো আমরা এই অধ্যায়ের আমরা এখানে হচ্ছে লাস্ট স্লাইডটা, এখানে দেখো আমরা টোটাল একটু সামারি করছি যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান, সহকারী, চৌম্বক আর ঘূর্ণন। এটার আবিষ্কারক কে, দেখো নিলস বোর, এটার আবিষ্কারক হচ্ছে নিলস বোর, দেখো নিলস বোর। আর সহকারী হচ্ছে সমারফিল্ড, চুম্বকের ক্ষেত্রে জিম্যান, এবং এখানে ঘূর্ণনের ক্ষেত্রে উলেনবেগ ও গোল্ডস্মিথ। মনে রাখবা ম্যান মানে ম্যাগনেটিক, তাহলে ম্যাগনেটিকের কোয়ান্টাম নাম্বার কে আবিষ্কার করছে, জিম্যান। আচ্ছা এরপরে এখানে প্রতীকগুলা, এখানে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে হচ্ছে তোমরা একটু ছোট হাতের দিবা N L M S, অলরেডি বলা আছে এগুলো তোমাদের, তাহলে এগুলো হচ্ছে একটু ছোট হাতের হবে, ঠিক আছে? আচ্ছা এটার প্রকাশকারী সমীকরণ দেখো mvr = nh/2π, আর সহকারীর ক্ষেত্রে mvr = h√L × L+1 / 2π, আর চুম্বকের ক্ষেত্রে mvr = mh/2π, কিন্তু এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু mh/2π। তারপরে হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে হচ্ছে mvr = h√s × s+1 / 2π। আর পরিচয়গুলো কি অলরেডি আমি বলছি তোমাদেরকে, প্রধানের জন্য হচ্ছে কক্ষপথের আকার বা কততম শক্তি স্তর নির্দেশ করবে, আর সহকারীর ক্ষেত্রে কি হবে, অরবিটালের আকৃতি নির্দেশ করবে, মানে এস কি গোলাকার, পি ডাম্বেল আকার, এই জিনিসগুলা অলরেডি বলেছি আমি। আর চুম্বকের ক্ষেত্রে কি হবে, অরবিটালের সংখ্যা নির্দেশ করবে, আর ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রনের ঘূর্ণন প্রকৃতি আর কি দিক নির্দেশ করবে, +হাফ -হাফ দিয়ে আমরা কি এটা প্রকাশ করি। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকবে। সো তোমরা আশা করি বুঝতে পারছো। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারো। তোমরা আমাদের যে কনসেপ্ট এডুকেয়ার গ্রুপটা আছে সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন একটা ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।